ইদ্রিস, মতিনের কোনো খবর আছে? নরম হয়েছে কিছু? চৌধুরী সাহেব, ওই বেটা একরোখা, গরিবের ঘোড়া রোগ আর কি। বাপদাদার ভিটে নাকি তার কাছে জানের চেয়েও দামি, কোনোভাবেই লাইনে আসছে না। জানের চেয়ে দামি? আমি ওর জানটাই রাখবো না। আমার বাড়ির সীমানার সাথে লেগে থাকা এক চিলতি জমি দেখতে কেমন লাগে? আবার এত বড় বাড়ির পাশে ওর ওই ভাঙা বাড়ি ঘরটা একটা কাটার মতো বেঁধে। ওকে আমি কতবার বলেছি ভালোই ভালো জমিটা আমাকে লিখে দে। আমি যা দাম দেবো ওর 14 গোষ্ঠীও চোখে দেখেনি। আপনি তো দয়ার সাগর চৌধুরী সাহেব, আপনি ওর ভালোর জন্যই বলেছেন। ওই টাকা দিয়ে শহরে গেলে ওর মেয়ের একটা গতি হতো, কিন্তু বেটার মাথায় তো গোবরে ভরা। ভালো কথা ওর কানে যায় না। ঠিক আছে, এবার আঙ্গুল বাঁকা করতে হবে। আজকে বাজারে ওর সাথে আবার দেখা করার কথা। তুমিও থাকবে। সবার সামনে এমন ভাবে অপমান করব যেন ও গ্রামে মুখ দেখাতে না পারে। মানুষের কান কথা আর অপমান মানুষকে ভেতর থেকে ভেঙে দেয় ইদ্রিস। ঠিকই বলেছেন মালিক, সাপের লেজে পাড়া দিলে ছবল তো খেতেই হবে। মতিন এখনো আপনাকে ঠিকমতো চেনে না। শোনো, তুমি এখন একটা কাজ করো। গ্রামের হাটে যে সবজিওয়ালারা বসে তাদের বলে দেবে মতিনের ক্ষেতের সবজি যেন কেউ ভালো দামে না কেনে, অর্ধেক দামে চাইবে। আর গ্রামের মুদি দোকানদারকে বলে দেবে মতিনকে যেন 1 টাকারও বাকি না দে। দেখি ও কতদিন টিকতে পারে। পেটে টান পড়লে বাপদাদার স্মৃতি ও চাল ডালের কাছে হার মানবে। একেবারে মোক্ষম চাল চৌধুরী সাহেব, পেটের কথা বড় বালাই। 2 দিনই দেখবেন মতিন শেখ আপনার পায়ে এসে পড়েছে। আমি এখনই যাচ্ছি সবাইকে আপনার হুকুম জানিয়ে দিতে। হুম, যাও। আর শোনো, আজ দুপুরে বাজারের মোড়ে দেখা হবে। আমি আসবো। নাটকটা জমিয়ে তুলতে হবে। আরে, মতিন শেখ যে বাজার থেকে ফেরা হচ্ছে বুঝি? ঝুড়িতে কি? দেখি দেখি। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম। ঝুড়িতে কি তা তো বললি না? আজ সবজি বিক্রি করে বুঝি অনেক টাকা কামাই করেছিস? যে না, আজ সবজির দাম ভালো পাইনি, তাই বিক্রি করিনি। ঘরের জন্য সামান্য কিছু সদাই করে ফিরছি। হেহ, দাম পাসনি? নাকি তোর পচা সবজি কেউ কিনতে চায়নি? আরে, তোর ওই এক চিলতে জমিতে যা হয় তা দিয়ে কি আর সংসার চলে? আমি তোকে কতবার বলেছি আমার কাছে জমিটা বিক্রি করে দে। তোর মতো ফকিরের জন্য আমি তো একমাত্র ভরসা। চৌধুরী সাহেব তাকে রাজা বানিয়ে দেবেন, আর তুই কিনা ফকির হয়ে থাকতে চাস? কি আশ্চর্য! জব্বার, ওকে সবার সামনে এভাবে বলছো কেন? ও গরিব মানুষ। চুপ করুন চাচা, আপনি এর ভেতরে কথা বলবেন না। আমি যা বলছি ওর ভালোর জন্য বলছি। হিরে মতিন, কথা কানে যায় না? আজ সবার সামনে বলে যা জমিটা তুই আমাকে দিবি কিনা। চৌধুরী সাহেব, আপনি আমার মুরব্বী, আমাকে সবার সামনে এভাবে অপমান করবেন না। আমি আপনাকে আগেই বলেছি ওই জমি আমার বাবার আমানত। আমি মরে গেলেও ওই জমি বিক্রি করব না। তবে রে, এত বড় কথা আবার মুখের উপর কথা বলিস? তোর ওই আমানত আমি কিভাবে বের করতে হয় তা দেখবো। আজ থেকে গ্রামের কেউ যদি তোর সাথে কথা বলে, তোর জমিতে কাজ করতে যায় বা তোকে কোনো সাহায্য করে, তবে সে আমার শত্রু বলে গণ্য হবে। মনে রাখিস, এই রসুলপুর গ্রাম আমার কথায় চলে। আপনি আমার রিজিক মাটিতে ফেলে দিলেন চৌধুরী সাহেব, এর বিচার আল্লাহ করবেন। আহ, 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 আহ। যা, এখন চোখের সামনে থেকে দূর হো। আর এই চাল ডাল কুড়িয়ে নিয়ে যা, তোর মেয়ের জন্য কাজে লাগবে। আজকেও চৌধুরী সাহেব কিছু বলেছেন? আপনার মুখটা এমন ভার হয়ে আছে কেন? আহ, শুধু বলেনি রাহেলা, আজ বাজারে সবার সামনে আমার বাজার সদাই মাটিতে ফেলে দিয়ে অপমান করেছে, হুমকি দিয়েছে গ্রামের কেউ যেন আমার সাথে না মেশে। বলেন কি? তাহলে এখন আমাদের কি হবে? আমরা তো এক করে হয়ে গেলাম। মেয়েটার মুখ যে হলেও আপনি জমিটা। ছি রাহেলা, তুমি একথা বলছো? আমি মরে গেলেও ওই জমি ছাড়তে পারবো না। বাবা মারা যাওয়ার সময় আমার হাত ধরে কসম করিয়েছিলেন, আমি বাবার সাথে বেইমানি করতে পারবো না। আমি তো তা বলছি না, কিন্তু আমাদের তো চলতে হবে। হাসি বড় হচ্ছে, তার জন্য দুধ কেনার টাকাও তো করেনি। আজ সবজি বিক্রি হলো না,
কাল কি দিয়ে রান্না হবে? চৌধুরী সাহেবের সাথে শত্রুতা করে আমরা এই গ্রামে টিকতে পারবো না। আল্লাহ ভরসা রাহেলা, তিনিই রিজিকের মালিক, জব্বার চৌধুরী না। তুমি ভেবো না, একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। বাবা, আমার খুব খিদে পেয়েছে, ভাত খাবো। এই তো আমার মা, আজ আমরা সবাই মিলে শুধু আলু ভর্তা দিয়ে ভাত খাবো, কেমন? গরম গরম ভাত দিয়ে আলু ভর্তা খেতে অনেক মজা। না, আমি মাছ দিয়ে ভাত খাবো। চৌধুরী দাদুর ঘেরে কত বড় বড় মাছ আছে, তুমি একটা চেয়ে আনো। চল মা, আমি তোকে গরম ভাত মেখে দিচ্ছি। তোর বাবা কাল সকালেই তোর জন্য বড় মাছ নিয়ে আসবে। কি ভয়ঙ্কর বৃষ্টি নেমেছে আজ, সাথে বাতাসও কেমন করছে। আমার তো ভয় করছে। ভয় কিসের? এটা পাকা বাড়ি, 10টা জ্বর এলেও কিছু হবে না। বরং এই বৃষ্টিতে আমারই লাভ, ক্ষেতের ফসল ভালো হবে, ঘেরের পানি বাড়বে। আমি ওসবের কথা বলছি না, আমি মতিন ভাইয়ের কথা ভাবছি। ওদের তো মাটির ঘর, এই বৃষ্টিতে না জানি কি অবস্থায় আছে। বাচ্চা মেয়েটাকে নিয়ে। আবার তুমি ওই ফকিরের কথা শুরু করলে? ওদের যা হয় হোক, আমার তাতে কি? আমি তো চেয়েছিলাম ওদের উদ্ধার করতে। ও নিজেই তো চায় না, যে নিজের ভালো বোঝে না তার জন্য মায়া দেখাতে নেই। তুমি মানুষটাকে বড্ড বেশি কষ্ট দিচ্ছ। আজ নাকি বাজারের মধ্যে ওকে খুব অপমান করেছো। কাজটা ঠিক করনি। আল্লাহ এসব পছন্দ করেন না। ক্ষমতার তো অহংকার ভালো না। তুমি আমাকে জ্ঞান দিতে এসো না, আমি না। আমি যা করি ভেবেচিন্তেই করি। ওই মতিনকে আমি পথে না বসাতে পারলে আমার নাম জব্বার চৌধুরী না। ওর অহংকার আমি ভাঙবই। তুমি দেখে নিও, কাল সকালে ও আমার পায়ে এসে পড়বে। তোমার জেদের কারণে একটা পরিবার শেষ হয়ে যাচ্ছে, এটা তুমি বুঝতে পারছো না। চুপ করো তো, যাও গিয়ে ঘুমাও। আমার ঘুম পাচ্ছে। বদরকে বলে দিও সকালের জন্য ঘেরের ওদিকটা একবার দেখে আসে, মাছগুলো সব ঠিকঠাক আছে কিনা। লাখ লাখ টাকার সম্পদ, কোনো ঝুঁকি নেওয়া যাবে না। কিসের শব্দ হলো? হবে না, হবে না। কি হয়েছে? আমি তো জেগে আছি। মনে হচ্ছে বাড়ির পেছনের দিকে কিছু একটা শব্দ হচ্ছে, পানির শব্দ। সর্বনাশ, আমার ঘের ভেঙে গেছে। আমার সব মাছ ভেসে যাচ্ছে। বদর, জলিল, কালাম, তোরা সব কই বললি? তাড়াতাড়ি বের হো। জব্বার চৌধুরী পাগলের মতো চিৎকার করতে থাকেন। তার চিৎকার বাড়ির কাজের লোকেদের কানে গেলেও কেউ ঘর থেকে বের হওয়ার সাহস পায় না। মালিক, এই ঝড় তুফানের মধ্যে বের হওয়া যাবে না। যা হওয়ার তত হয়েই গেছে। এখন বের হলে আমরাই তো বেঁচে যাব। আমি তোদের কি জন্য পুষি? আজ যদি আমার 1 টাকারও ক্ষতি হয়, কাল সকালে তোদের সবাইকে আমি জানতে খবর দেবো। তোরা বের হবে কিনা বল। কেউ তার কথায় সাড়া দেয় না। জব্বার চৌধুরী বুঝতে পারেন এই বিপদে তিনি একা। তার টাকা ক্ষমতা কিছুই এখন কাজে আসছে না। তিনি নিরুপায় হয়ে একটা কোদাল হাতে নিয়ে নিজেই বৃষ্টিতে নেমে পড়েন। কাদা পানিতে মাখামাখি হয়ে তিনি দৌড়ে ঘেরের পাড়ে যান। আল্লাহ, আমার একই সর্বনাশ হলো। আমি তো পথে বসে গেলাম। একা আমি কি করবো? আমার সব শেষ। হে আল্লাহ, আমি কি ভুল করেছি যার জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? আমাকে তুমি বাঁচাও। মতিন, তুই তুই এত রাতে এখানে? আপনার চিৎকার শুনে ঘুম ভেঙে গেল। এটি দেখি এই অবস্থা, কথা বলার সময় নেই। একা দাঁড়িয়ে থাকলে ভোরের আগে সব মাছ বেরিয়ে যাবে। চলেন কাজে লাগি। কিন্তু আমি আমি তো তোর সাথে। যা হওয়ার হয়ে গেছে, এখন ওসব ভাবার সময় না। আপনি বস্তাগুলো ধরেন, আমি মাটি কেটে দিচ্ছি। তাড়াতাড়ি করেন, রোদ বাড়ছে। জব্বার চৌধুরী যন্ত্রের মতো মতিনের নির্দেশ পালন করতে শুরু করেন। চৌধুরী সাহেব, বস্তাটা আরেকটু ডানে সরান, ওখান দিয়ে পানিটা বেশি ভাঙছে। ওহ, ওহ,
দিচ্ছি, কিন্তু এত মাটি আমরা একা কিভাবে দেবো? আল্লাহ ভরসা, আমরা চেষ্টা তো করি। আপনি শুধু বস্তাগুলো জায়গা মতো ফেলেন, আমি মাটি কাটছি। দে, একটা কোদাল আমাকে দে। তুই একা পারবি না, আমিও তোর সাথে মাটি কাটবো। আপনি পারবেন না চৌধুরী সাহেব, আপনার অভ্যাস নেই। পারতে আমাকে হবেই, আজ না পারলে আমি শেষ হয়ে যাব। ঘন্টার পর ঘন্টা ধরে চলে তাদের দুজনের লড়াই। মাঝে মাঝে বজ্রপাতের আলোয় তাদের কাদামাখা ক্লান্ত মুখ থেকে ঝলসে উঠছে। ভোরের আলো ফুটলেই বৃষ্টি জোর কমে আসতে পারে, আমরা প্রায় সামনে নিয়েছি। আমার আর শক্তি নেই মতিন, তুই কিভাবে পারছিস? গরিবের শরীর তো চৌধুরী সাহেব, কষ্ট সইতে সইতে লোহা হয়ে গেছে। আপনি একটু জিরিয়ে নিন, আমি বাকিটা দেখছি। জব্বার চৌধুরী আবার উঠে দাঁড়ান। মতিনের এই নিঃস্বার্থ পরিশ্রম দেখে তার ভেতরটা গলে যাচ্ছিল। তিনি দাঁতে দাঁত চেপে আবার কাজে লেগে যান। ওহ, বাঁচা গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ বিপদ থেকে রক্ষা করেছেন। মতিন, আমাকে তুই মাফ করে দে ভাই। আমি তোর সাথে যা করেছি তা কোনো মানুষ করে না। আমি তোকে একবারই করেছি, তোর রিজিক কেড়ে নিতে চেয়েছি, তোকে সবার সামনে বেজ্জত করেছি। আর আজ আজ তুই আমার সব বাঁচালি। কারণ আমরা প্রতিবেশী চৌধুরী সাহেব, আর প্রতিবেশীর হক অনেক বেশি। আপনার বিপদ মানে আমারও বিপদ। তাছাড়া আপনি যতই ধনী হন, বিপদের সময় তো আপনি বড় একা হয়ে গিয়েছিলেন। মানুষ তো মানুষের জন্যই, রাগ অভিমান ঝগড়া বিপদ তো থাকবেই, কিন্তু বিপদের দিনে যদি একে অপরের পাশে না দাঁড়াই, তাহলে আমরা কিসের মানুষ? কিন্তু আমি তোকে মানুষ ভাবিনি, আমি তোকে পোকামাকড়ের মতো ভেবেছি। আপনি ভুল ভেবেছেন। আল্লাহ তাআলা সবাইকে একই মাটি দিয়ে বানিয়েছেন, কেউ ধনী কেউ গরিব। এটা শুধু তার পরীক্ষা। আজ এই বিপদ পাঠিয়ে আল্লাহ হয়তো আপনাকে আর আমাকে পরীক্ষা করছিলেন। তুই ঠিকই বলেছিস ভাই, আল্লাহ আমার চোখের পর্দা সরিয়ে দিয়েছেন। আজ এই আষাঢ়ের বৃষ্টি আমার ভেতরে সব অহংকার, সব ঘৃণা ধুয়ে দিয়ে গেল। আজ থেকে তুই আমার প্রতিবেশী না, তুই আমার আপন ছোট ভাই। আমার যা কিছু আছে তার উপর তোরও সমান অধিকার। এ কি অবস্থা তোমার? আর মতিন ভাই, আপনারা সারা রাত কোথায় ছিলেন? হবে না, তোমার ভাই আজ আমার জান আর মাল দুটোই বাঁচিয়েছে। যাও, তাড়াতাড়ি গরম পানির ব্যবস্থা করো, আর আমার সবচেয়ে ভালো পোশাকটা বের করে মতিনকে দাও। আজ থেকে ও এই বাড়িরই একজন। না না, এর কি দরকার? আমি এখন বাড়ি যাই, রাহেলা চিন্তা করছে। কোনো কথা নয়, আগে গোসল করবি, নাস্তা করবি, তারপর আমি নিজে থেকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। আমি না, যাও। আর শোনো, আজ দুপুরে বাড়িতে বড় করে রান্নার আয়োজন করো। আমার ভাইয়ের পরিবার আজ আমাদের সাথে খাবে। শুনেছিস নাকি জাফর চৌধুরী আর মতিন শেখ এখন গলায় গলায় ভাব? ওসব বড়লোকের খেলা, 2 দিন পর দেখবে আবার যেই কে সেই। মতিনকে হয়তো সামান্য কিছু টাকা দিয়ে মুখ বন্ধ করে দিয়েছে। আমার তো মনে হয় না। চৌধুরী সাহেবকে নাকি আজ সকালে মতিনের সাথে তার নিজের জমিতে কাজ করতে দেখা গেছে। কি খবর সবার? ইদ্রিস, তুমিও আছো দেখছি। ভালোই হলো, সবার সামনে তোমাকে একটা কথা বলার ছিল। বলেন চৌধুরী সাহেব। তুমি আমাকে এতদিন ধরে যা যা ভুল পরামর্শ দিয়েছো তার জন্য আমি লজ্জিত। মতিনের মতো একজন ভালো মানুষকে চিনতে আমার দেরি হয়েছে, তোমার মতো চাটুকারদের জন্য। আজ থেকে আমার কোনো বিষয়ে তুমি আর নাক গলাবে না। আপনারা সবাই শুনুন, মতিন শেখ আমার ছোট ভাই। ওর অপমান মানে আমার অপমান। আর ওর যে পৈতৃক ভিটেটা আমি নিতে চেয়েছিলাম, ওটা ওরই থাকবে। বরং আমি আমার 10 বিঘা জমি থেকে 5 বিঘা ওর সাথে ভাগে চাষ করার সিদ্ধান্ত নিয়েছি। লাভের অর্ধেক ওর, অর্ধেক আমার।